কিন্তু সেই দল একে একে সংবিধানের সব নিয়ম কানুন ভাঙতেছে। আমাদের কপালে এমন একটা বিরোধী দল আমরা পাইছি, গৃহপালিত বিরোধী দল, তারা কি সব আলাপ করে সংসদে, কিন্তু আসল আলাপের ধারে কাছ দেওয়া যায় না। কারো গাড়ি লাগে, কারো ওয়াশিং মেশিন লাগে, মাইক্রোওয়েভ ওভেন লাগে, রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের গন্তব্য নিয়ে, রাষ্ট্রের প্র্যাকটিস নিয়ে কোনো গভীর আলাপ নাই। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। তাইলে কেমনে সরকারি দল সংবিধান লঙ্ঘন করতেছে, আসেন এটা বুঝে দেখি। একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অংশকে দেখতেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেখতেছে, শিক্ষা মন্ত্রণালয়কে দেখতেছে, আইসিটি মন্ত্রণালয়কে দেখতেছে। আপনি কইবেন মন্ত্রীরা? না, কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাজ দেখতেছে এমন কিছু মানুষ যারা মন্ত্রী না, যারা রাষ্ট্রপতির সামনে শপথ নেয় নাই, যারা সংসদের কাছে দায়বদ্ধ না, যারা চেয়ার পাইছে কিন্তু সংসদে তাদের সেই চেয়ারে বসার কথা কেউ বলে নাই। এদের নাম উপদেষ্টা আর বিশেষ সহকারী। আজকের এপিসোড এই অনির্বাচিত মানুষদের নিয়ে। আর এই বিএনপি সারা জীবন সংবিধান করে আসছে, চিক্কর পারিছে। সেই বিএনপি নিজেই কিভাবে সংবিধানকে পাশ কাটায়, সংবিধান লঙ্ঘন কইরা আজকে এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিছে, সেটা আমরা দেখব। আজ দলিল দিয়ে দেখাবো। আজ আমি আপনাদের নাম ধরে ধরে বলবো কারা এই চেয়ারে বসে আছে, কিন্তু চেয়ারে বসার কোনো সাংবিধানিক অধিকার নাই। তাদের প্রত্যেকটা নিয়োগ সংবিধান বিরোধী। এদের প্রত্যেকের কার্যক্রম ভবিষ্যতে আদালতে বাতিল হবে এবং প্রত্যেকেই, আই রিপিট, প্রত্যেকে ক্ষমতার অপব্যবহার আর সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে এবং শাস্তি পাবে। বিষয়টা বুঝায় বলি। সংবিধান কি বলে? সংবিধান অনুসারে বাংলাদেশের মন্ত্রী হওয়ার নিয়ম কি? নির্বাহী ক্ষমতা কোথায় থেকে আসে? সংবিধানের 4th ভাগ 2য় অধ্যায়, এখানে পুরা সরকার কাঠামোটা লেখা আছে। আর মনে রাখবেন, নির্বাচিত সরকারের ক্ষেত্রে এখানে উপদেষ্টা বইলে কোনো সাংবিধানিক পদ নাই, একেবারে নাই। সংবিধানের 55 অনুচ্ছেদে কইছে 3টা কথা মাত্র। প্রধানমন্ত্রীকে প্রধান করে একটা মন্ত্রিসভা থাকবে, নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। শেষ লাইনটা মাথায় রাখেন, সংসদের কাছে দায়বদ্ধ। এটাই গণতন্ত্রের প্রাণ। মন্ত্রী যা করবে তার জবাব তাকে সংসদে দিতে হবে, জনগণের প্রতিনিধিদের কাছে দিতে হবে। এবার আসি সবচেয়ে জরুরি অনুচ্ছেদে, অনুচ্ছেদ 56(2). সংবিধান কইতেছে মন্ত্রিসভার কমপক্ষে 9 মানে 90% হইতে হবে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে থেকে, আর সর্বোচ্চ 1 মানে 10% নেওয়া যাবে বাইরে থেকে, যারা সংসদ সদস্য হওয়ার যোগ্য। এই 10%কেই আমরা বলি টেকনোক্র্যাট কোটা। খেয়াল করেন একটা মজার ব্যাপার, টেকনোক্র্যাট শব্দটা সংবিধানে কিন্তু নাই, একবারও নাই। এই 56(2) এই বিধানটাই হইলো টেকনোক্র্যাটের একমাত্র সাংবিধানিক রূপ। তো মানে কি দাঁড়াইলো? সংবিধান নির্বাচিত না এমন কাউকে মন্ত্রিসভায় বসানোর একটাই রাস্তা রাখছে, মাত্র একটা। তাকে 10% কোটার মন্ত্রী বা প্রতিমন্ত্রী বানাইতে হবে, তাকে রাষ্ট্রপতির সামনে শপথ নিতে হবে, আর তাকে সংসদের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এর বাইরে কোনো পথ নাই। বাংলার লুথার কিং এই সব কিছুকে অস্বীকার কইরা, লঙ্ঘন কইরা, অসাংবিধানিক ভাবে 4 ধরনের মানুষরে সে মন্ত্রী মর্যাদা দিছে। আসেন সেটা বুঝে দেখি। বাংলার লুথার কিং এর সরকারের মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদায় বসে থাকা অনির্বাচিত মানুষগুলা কারা? 4 রকম। এই 4টা শ্রেণী আলাদা করে বোঝা জরুরি, কারণ সব এক না। প্রথম শ্রেণী হইতেছে টেকনোক্র্যাট। এরা শপথ নিছে, সংবিধানের 10% কোটার মধ্যে আছে, এরা বৈধ, এদের নিয়ে আমার কোনো অভিযোগ নাই। এর মধ্যে আমার প্রিয় রজার খলিলও আছে। দ্বিতীয় শ্রেণী, এরা মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদা পাইছে, মন্ত্রণালয় পাইছে, কিন্তু শপথ নেয়নি। তৃতীয় শ্রেণী বিশেষ সহকারী, এরাও প্রতিমন্ত্রী মর্যাদা পাইছে কিন্তু শপথ নেয়নি। 4 নম্বর শ্রেণী, প্রফেসর ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিমন্ত্রী মর্যাদা দিয়ে গেছিলেন, সেটারে তারেক রহমান নির্বাচিত সরকারের সময় চালু রাখছে, যেমন বিডার আশিক চৌধুরী। এই 4টা শ্রেণী মাথায় রাখেন। আমি এবার একটা একটা করে নাম ধরে যাব। টেকনোক্র্যাট করে 3 জন আছে, 2 জন পূর্ণমন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী। একজন হইতেছে রজার খলিল, পররাষ্ট্রমন্ত্রী, ইনি আগে 19 সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, আপনারা জানেন। 2 নম্বর মোহাম্মদ আমিনুর রশিদ, পূর্ণমন্ত্রী। 3 নম্বর আমিনুল হক, প্রতিমন্ত্রী, সাবেক ফুটবলার। এই 3 জন রাষ্ট্রপতির কাছে শপথ নিছে। সংবিধানের 56(2) কোটার মধ্যে এই 3 জন পড়ে। 3 জন মানে 49 সদস্যের মন্ত্রিসভার 10% নিচে, সম্পূর্ণ বৈধ। এদের নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কোনো অভিযোগ নাই, বরং বলবো এটাই সঠিক পথ। সংবিধান যে রাস্তা দেখাইছে এরা সেই রাস্তায় আসছে, কিন্তু এখন আসছে আসল কাহিনী। যারা এই রাস্তায় আসেনি, সংবিধান ভাঙছে, তারা কারা? যারা শপথ নেয়নি অথচ মন্ত্রণালয় পাইছে, পুরা 10 জন উপদেষ্টা,
মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদা, আসেন নাম ধরে শুনি। 5 জন পাইছে পূর্ণমন্ত্রী মর্যাদা। চাঁদ আব্বাস রাজনৈতিক উপদেষ্টা, নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টা, রুহুল কবির রিজভী রাজনৈতিক উপদেষ্টা, ইসমাইল জাবিউল্লাহ জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমির অর্থ পরিকল্পনা, আর 5 জন পাইছে প্রতিমন্ত্রী মর্যাদা। এগুলো পূর্ণমন্ত্রী মর্যাদা। হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ আর বেসামরিক বিমান পরিবহন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়, কশা জাহেদ পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, মাহদি আমিন শিক্ষা এবং প্রবাসী কল্যাণ, শ্রম এবং কর্মসংস্থান, রিয়ান আসিফ আসাদ ডাক টেলিযোগাযোগ আইসিটি বিজ্ঞান এবং প্রযুক্তি, পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, আইসিটি, অর্থ পরিকল্পনা। এগুলো কি পরামর্শ দেওয়ার মন্ত্রণালয়? এগুলো রাষ্ট্র মেরুদণ্ড, মূল নির্বাহী মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়ের কাজ দেখতেছে এমন মানুষ যারা মন্ত্রী না, যারা শপথ নেয়নি। এবার তৃতীয় শ্রেণী, এর সঙ্গে যোগ হয়েছে প্রতিমন্ত্রী মর্যাদার সহকারী বিজন কান্তি সরকার, প্রতিমন্ত্রী মর্যাদা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু বিষয়ক বিশেষ সহকারী, আবার সেই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। 2 নাম্বার তানভীর গনি, প্রতিমন্ত্রী মর্যাদা, বিনিয়োগ এবং পুঁজিবাজার বিষয়ক। ওসিরিস গ্রুপ নামে একটা এশিয়ান বিনিয়োগ কোম্পানির চেয়ারম্যান সে। আশিক চৌধুরী প্রতিমন্ত্রী মর্যাদা, বিডার বেজার নির্বাহী চেয়ারম্যান। এই আশিক চৌধুরী প্রতিমন্ত্রী মর্যাদা প্রথম দিছিল